লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক, যিনি বহুদিন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেকে হয়তো বুঝতে পারছেন না যে কেন আমি বলেছি ডক্টর ইউনুস এবং অ্যান্টনি গুটেরেসের পাগলামি। আরাকান আর্মি নিয়ে তারা যে কথাগুলো বলছেন, প্রথমত ওগুলো বেআইনি, মানে একটা টেররিস্ট অর্গানাইজেশন। তারা ভালো হোক বা খারাপ হোক, তারা এক্সট্রা মানে স্টেট অথরিটি না, একটা আরাকান অঞ্চল দখল করে রেখেছে এবং তারা রোহিঙ্গাদের বিরোধী। তারা বলেছে, আরাকান আর্মির চিফ বলেছে যে রোহিঙ্গা বলে কিছু নেই, রোহিঙ্গা শব্দ ব্যবহার করা যাবে না। তাদের সঙ্গে আরসা এবং আরএসওর গন্ডগোল, আর মানে রোহিঙ্গাদের যে অর্গানাইজেশন, তাদের সঙ্গে তাদের যুদ্ধ চলছে। সেই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ কি করে কেন কথা বলবে, এবং একটা করিডোর দিতে বলেছে, সাহায্য সামগ্রী ইত্যাদি আরাকানে যাবে বাংলাদেশের মাধ্যমে, আরাকানে করিডোর বানানোর জন্য। গুটেরেসকে তো আমেরিকা পাঠিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সিআইএ, তাদের যে পরিকল্পনা যে বঙ্গোপসাগরে চীন যেন প্রবেশ করতে না পারে, এবং এই জন্যই আরাকানটাকে তারা স্বাধীন করে রাখতে চাচ্ছে মিয়ানমার থেকে। ওদের যে বার্মা অ্যাক্ট, এই বার্মা অ্যাক্ট দেখলেই বোঝা যায় তারা বলছে আরাকানের একটা স্বকীয়তা বজায় রাখতে হবে, যাতে ওই সিতুয়ে বন্দরে যাতে চীন প্রবেশ করতে না পারে। এই পরিকল্পনাতেই কাজটা হচ্ছে, এবং গুটেরেস সেজন্যই এসছে। এবং গুটেরেসের আগমনে যেটা মনে হচ্ছে, এই রোহিঙ্গা 10 লক্ষ রোহিঙ্গা প্রত্যাবর্তন করায় তাদের ফিরিয়ে দেওয়াটাই যেন মূল সমস্যা। আমি বহুবার বলেছি, আজকে আবার বলছি, রোহিঙ্গা না, আরাকান হচ্ছে সমস্যা। আরাকান 1784 সালে বাংলা থেকে কেড়ে নিয়েছে বার্মিজরা, এবং তারপরে এটা ব্রিটিশ আমলে ব্রিটিশদের অধীনে, বার্মার অধীনে ছিল। পাকিস্তান হওয়ার পরেও পাকিস্তান সরকার চায় নাই যে আরাকান পাকিস্তানের অংশ হোক, তাহলে তো বাঙালির সংখ্যা আরো বেড়ে যায়। তো মূল বিষয় হচ্ছে, আমি যেটা নিয়ে লিখেছি এবং বলে যাচ্ছি, আরাকান আমাদের অবিচ্ছেদ্য অংশ, এটাকে দখল করতে হবে। এবং আরাকান আর্মি যেহেতু সেখানে ক্ষমতায় আছে, এখনই সুবর্ণ সুযোগ। আমাদের যে 10 ডিভিশন আর্মি, নেভি, এয়ারফোর্স দিয়ে যদি আমরা একটা ক্যাম্পেইন শুরু করি, হাসিনুর রহমান ভালো বলতে পারবেন, আমার তো মনে হয় 6 মাসের ভিতরেই উই ক্যান ওভার পাওয়ার দেম। কারণ তারা বার্মিজ সরকারের সঙ্গে যুদ্ধ করবে, আমাদের সঙ্গে যুদ্ধ করবে, আরাকান মানে রোহিঙ্গাদের সঙ্গে যুদ্ধ করবে, করে টিকে থাকতে পারে না। তাদের জনবল হচ্ছে, যেটা সবচেয়ে বেশি বলা হচ্ছে, 45,000। 45,000 মানে 3 ডিভিশন সৈন্যের সমান তাদের ক্ষমতা। এই 3 ডিভিশন দিয়ে তারা মিয়ানমারের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে পারবে না। এবং চীন এই ব্যাপারে উৎসাহী হবে, চীনও চাইবে আরাকান বাংলাদেশের দখলে আসুক, তখন বাংলাদেশ চীনের সঙ্গে নেগোশিয়েট করে 99 বছর এটা লিজ দিতে পারে। এটাই হচ্ছে মূল সমস্যা, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন না। রোহিঙ্গারা আমাদের এখানেও থাকতে পারে, আমাদের লোকজনও আরাকানে থাকতে পারে, এটাই হচ্ছে মূল সূত্র। এখন আমি এই ব্যাপারেই, হাসিনুর রহমান এ নিয়ে অনেক গবেষণা করেছেন, কাজ করেছেন, তার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। তো আমি এখন ফ্লোর ওনাকে দিয়ে দিচ্ছি, উনি কথা বলুন আরাকান সমস্যা নিয়ে আমাদের কি করণীয়, এবং রোহিঙ্গা নিয়ে আমাদের কি করণীয়, আরাকান কেন আমাদের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত, এগুলো বলার জন্য অনুরোধ করছি কর্নেল হাসিনুর রহমান। স্যার ধন্যবাদ স্যার। আপনি একটু যদি খেয়াল করেন স্যার, আমি ওই এলাকায় ছিলাম 2 বছর কমান্ডিং অফিসার নাইকিংছড়ির, যেটা স্থল সীমান্ত মূলত আরাকানের সাথে স্যার, এবং চট্টগ্রাম র্যাবের সিও থাকা অবস্থা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে ছিল। আমি ইতিহাস খুলে দেখি ব্রিটিশ সকল সমস্যা সৃষ্টি করে। আমার বাসায় এক কাজের মহিলা ছিল, স্বাভাবিক কারণে আমি জানতে চাই নামটা কি। তো নামটা আমার পরিবার জানায় যে ওর নাম অভিযান বেগম। অভিযান শব্দের মিলিটারি ওয়ার্ড, এই নাম হয়তো আমার কিউরিয়াসিটি জাগে, অভিযান বেগম কেমন। তখন আমার স্ত্রী জানায় তার স্বামী, তার মানে বাবা ছিল হাবিলদার ব্রিটিশ আর্মির। আমার কিউরিয়াসিটি জাগে। তখন জানা যায় যে স্যার, দ্বিতীয় মহাযুদ্ধের সময় আজকে যে আমরা ইম্পাল কোহিমাদের ট্রেন লাইনটা দেখি স্যার, ব্রিটিশ দ্বিতীয় মহাযুদ্ধে এই লাইনটা তৈরি করে স্যার, রেল লাইনটা। এর লোক পাচ্ছিল না, কাকে দিয়ে করবে। তখন এই আমাদের চট্টগ্রামের 2000 থেকে
রোহিঙ্গাদের নিয়ে আসা হয় মায়ানমার থেকে, মানে আরাকান থেকে নিয়ে আসা হয় বাধ্যতামূলকভাবে, ব্রিটিশ দুষ্টামি করে হোক যেভাবে হোক। 3.5 লাখ রোহিঙ্গা, এখানে রোহিঙ্গা চিটাগাঙের লোক, মূলত কক্সবাজার এলাকার পরিচয় এদেরকে নিয়ে যাওয়া হয় স্যার সেই কাউনিয়া ব্রিজ, লালমনিরহাট ওই এলাকায়। এবং এই ব্রিজটা তৈরি করা হয় লালমনিরহাট হয়ে একদম স্যার ইম্ফল কোহিমা পর্যন্ত, যেটা দ্বিতীয় মহাযুদ্ধের বিশেষ প্রভাব ফেলে স্যার। তো ওইখান থেকে অনেকেই থেকে যায় স্যার, আপনাদের আসাম এলাকায় অনেকে লালমনিরহাট থাকে, অনেকে আবার ফিরে আসে স্যার। তো এই মহিলা এটাই অন্তর্গত। বই খাতায় এই অংশটা নাই, বই খাতায় আসে এর পরের অংশগুলি আসে। এবং স্যার দ্বিতীয় মহাযুদ্ধের পর আমাদের কাওয়াল জাফর নামে একটা জাফর ছিল স্যার, সাতকানিয়া বাড়ি। সে কাওয়ালি গান গেয়ে গিয়ে রেঙ্গুন শহরে অনেক টাকা তুলে একটা সশস্ত্র বাহিনী বানায় মায়ানমারের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার জন্য। কাওয়াল জানি, কাওয়াল জাফর সাতকানিয়ার নিজেদের অন্তকলহে এই মারা যান ভদ্রলোক। মারা গেলে এরপরে শুরু হয় আসল দুটা সেনাপতি বের হয়, সালেহ আহমেদ, আরেকজন হলো কাশিম রাজা। এখনো স্যার উখিয়ার সামনে যে বড় পাহাড় দেখা যায়, কালা পাহাড়টা স্যার, এটার নাম বলে কাশিম রাজার ক্যান্টনমেন্ট। আর নাইকিংছড়ি এলাকাটা ছিল সালেহ আহমেদের। তুমুল যুদ্ধ করে স্যার মায়ানমারের সাথে, অনেক সাফল্য আনে স্যার। কিন্তু আইয়ুব খান সরকার এদেরকে শান্তির মাধ্যমে পুনর্বাসন করে, চট্টগ্রামের অনেক অংশ দিয়ে দেওয়া হয় কাশিম রাজাকে। আর সালেহ আহমদ নাইকিংছড়ি এলাকায় বসবাস করে নিজের বাহিনীটা নিয়ে, এদেরকে নিয়ে স্যার। আর এদের মূল বাহিনীকে পুনর্বাসন করা হয় মক্কায় শহরে স্যার, মক্কা টাউনে যে বার্মা কলোনি আছে দেখবেন স্যার, হ্যাঁ আমি জানি, আছে, কুয়ালালামপুরে আছে স্যার বার্মা কলোনি, করাচিতে আছে বার্মা কলোনি। এই 4 জায়গায় প্রতিষ্ঠিত করা হয় এই রোহিঙ্গাদের স্যার। যদিও এরা আমাদের ভাষাভাষী। আপনারা দেখবেন আমাদের এখানে সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান ছিলেন নিজাম, সরওয়ার নিজাম ভাই, মানে আর আমাদের ওনার ভাই এমপি ছিলেন। এনারা বেসিক্যালি ওই রোহিঙ্গা বংশোদ্ভূত চট্টগ্রামে বসবাস করে। এবং বর্তমানে যারা এরপরে স্যার জিয়াউর রহমান যখন আসেন স্যার, তখন একটু বাড়াবাড়ি করলে স্যার। শুরুতে জিয়াউর রহমান স্যার বিশেষ একটা দলকে প্রশিক্ষণ দিয়ে আনেন স্যার লিবিয়া থেকে, গাদ্দাফির মাধ্যমে সামরিক প্রশিক্ষণ, যাতে কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে, এবং বেশ শক্তিশালী ছিল। তখনকে বলা হতো RPF। এরপরে স্যার আমাদের গণতান্ত্রিক সরকারের আগ পর্যন্ত আপনার আরাকানের অনেক সমস্যা ছিল। ওদের মারমা যে মগ অধিবেশন আরাকান জাতিদেরকে নিয়ন্ত্রণ করত, ওর নাম বো রাজা, থাইল্যান্ড থেকে নির্বাচিত বো রাজা আমাদের এখানে থাকতেন। ওনার একটা বড় 12.7 বোট ছিল, এবং এটা হোয়াইকং এলাকায় এনাদের ঘাঁটি ছিল। বো রাজাই এই এলাকায় নিয়ন্ত্রণ করতেন। তারপরে আসে কাপুয়াং, এদের বিশেষ বিশেষ বাহিনী ছিল, LP, আরাকান আর্মি, DPA। এর বাংলাদেশে বসবাস করতো এবং যুদ্ধ করতো, মারা গেলেন। সমস্যা হলো স্যার, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এসে ঠিক মতো ফিডব্যাক দিতে পারি নাই কর্তৃপক্ষকে, যার জন্য এই জিয়াউর রহমান যে প্রশিক্ষণ দিয়েছেন এই ভীষণটা আমরা কিন্তু পর্যালোচনা করি নাই, করতে পারি নাই, যার পরিপ্রেক্ষিতে অনেক সমস্যা সৃষ্টি হয় এবং একের পর এক সুযোগ হয় আমাদের। আসলে আরাকান লোকদের ভাষা আমরা কিন্তু তেমনটা পরিচিত না, ওদের ভাষাটা একটু অন্যরকম, বাঙালির মতো না। এখন আমাদের যেসব সোর্স আইজেন ইয়ার ছিল, ওরা ইভেন যে আপনার স্যার একটা বাহিনী সর্বশেষ যেটা ছিল ARNO, ওটা প্রেসিডেন্ট ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম। উনি লন্ডনে থাকেন মূলত, ওখানে আইন পেশা করেন। আর আরেকটা ছিল RSO, নতুন এখন আরসা। এখন এনারা কিন্তু সবাই কিন্তু চায় আমরা বাংলাদেশের অংশ হব, বহুবার বলছেন আমাদেরকে স্যার, কিন্তু আমাদের রাজনৈতিক অদূরদর্শিতার জন্যই এটা আমরা কাজে লাগাতে পারিনি। অনেক সুযোগ ছিল আমাদের। আমি একটু ইন্টারভেন করি। জিয়াউর রহমান সাহেব থাকতে 1979 সালে 1979-এ এর রোহিঙ্গাদেরকে পুশ করেছিল, যখন জেনারেল নেভিন তখন বার্মার কর্তৃত্বে ছিলেন। তখন জিয়াউর রহমান বলেছিলেন, তুমি এদের ফেরত নাও, নাইলে আমি প্রত্যেকের হাতে একটা করে রাইফেল দিয়ে তোমার ওখানে পাঠিয়ে দেব। ওই সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু জিয়াউর রহমানের অরিজিনাল পরিকল্পনা যেটা ছিল, যেটা বাংলাদেশের কোনো সরকারই করে নাই, কেননা ভারত এটা চাইতো না বলে। কারণ ভারত প্রেমিক এরশাদ সরকারও করেনি, হাসিনা সরকারও করে নাই, এবং খালেদা জিয়ার সরকারও এই ব্যাপারে তাকে কোনো পরামর্শ দেওয়া হয় নাই, কোনো ইনিশিয়েটিভও নেওয়া হয় নাই। যে আরাকান 1784 সাল থেকে বার্মিজদের দখলে
এবং এটা অনেকেই জানেন না, 1784 সালে আরাকান থেকে এক চট্টগ্রামেই 35,000 রোহিঙ্গা রিফিউজি এসেছিল। 35,000 1784, এখন 1 কোটির মতো হবে, বেশি হবে। তো আরাকানি এবং চট্টগ্রামের লোক এরা একই লোক। আরাকান কোনো বাইরের জিনিস না, চট্টগ্রাম আরাকান ইন্টিগ্রাল, এটা বাংলাদেশেরই অংশ। সুতরাং জিয়াউর রহমান যেটা করেছেন, আপনি যেটা বলেছেন, সেটা কিন্তু পরবর্তী যুগে আর কোনো সরকার ফলো আপ করেনি, ওটাই দুর্দশা। জি। তারপরে দেখেন স্যার, এই যে এর পরবর্তীতে দেখেন স্যার, আমাদের সরকাররা জানেন না, আমাকে সিও আমাকে বলা হলো যে তুমি আরএসও এয়ারোনাকে ধ্বংস করতে হবে, আমরা লোকেশ যাব বিএনপি সম্মেলন পাঠাবো। আমি বলি এটা তো আমাদেরই সৃষ্টি, আমরা জড়িত, ইতিহাস তাই বলে, কিন্তু গোয়েন্দারা মানতে রাজি না। সর্বশেষ যেটা হয় স্যার, আমার সাথে নেগোসিয়েশন হয় যে আমি অস্ত্র দিব, কোনো মানুষ দিব না। আমি জানি স্যার অস্ত্র আনা সম্ভব, বাট ব্যক্তিকে যদি অ্যারেস্ট করে ফেলি স্যার, আদালতে যায় অস্ত্র মামলা, এটা বিশাল সমস্যা। এটা বুঝলাম না, অস্ত্র দেব মানুষ দেব না, কে বলছে এটা? মানে কি, আমি তো সিও স্যার, সিও, আমার সাথে গোয়েন্দাদের সাথে বৈঠক হয়, ব্রিগেড কমান্ডারের সাথে বৈঠক হয় যে তোমাকে এটা করতে হবে, আমি এটা করতে পারবো না। আমি তখন এক পর্যায়ে রাজি হইলাম যে ঠিক আছে, ওইটুক করা সম্ভব, অস্ত্রগুলিকে আমি উদ্ধার করে দিব, এক অংশের, অন্য অংশ না। মানে এআরএনওর, কারণ এআরএনও মগদের সাথে মিলে একটা জয়েন্ট যৌথ বাহিনী ছিল এআরএনও, আর আরএসওটা ছিল সম্পূর্ণ পিওর মুসলমান। এআরএনওর মধ্যে একটা সমস্যা ছিল, এটা সমাধান করা যেত, কিন্তু আমাদের দূরদর্শিতার অভাবে স্যার আমরা এটাকে ধ্বংস করছি। যখন এদের অস্ত্রগুলি উদ্ধার করা হলো, তখন কিন্তু এই যেন ইকবাল করিম ভুইয়া, উনি জিওসি, আমার খুব রাগ, তুমি অস্ত্র ধরো, মানুষ ধরতে পারো না। তো ওনাকে আমি বলতে পারতেছি না স্যার, এটা আমাদেরই ট্রেনিং করা, জিয়া রহমান ট্রেনিং করে, অস্ত্রগুলির সাথে তো আমাদের লোকরা জড়িত, অনেক কষ্টের বিনিময়ে অস্ত্রগুলি পাওয়া। তারপরে আপনার পশ্চিমকে মুসলমানদেরকে ধরে ধরে দিব কারণ ছাড়া, এটা তো ঠিক যায় না। এটা তো আমাদেরই একটা আমার তো খুব ভালো সম্পর্ক না মায়ানমারের সাথে স্যার। আপনার খেয়াল আছে 90-র পরের দিকে রেজুপাড়া ক্যাম্প দখল করে নেয়, রাইট, রেজুপাড়া ক্যাম্পটা দখল করে নেয়। সুতরাং আমাকে একটা বন্ধু বাবা কোনো স্কোপ নাই, সুতরাং আমাকে ওইভাবে মানসিকতা রাখতে হবে মাথায়। ওনারা আমার উপর খুব নাখোশ ছিলেন। তারপর আমি আমার দর্শনে ঠিক ছিলাম যে অস্ত্র দিব, মানুষ দিব না। অস্ত্র উদ্ধার করে দিচ্ছি, মানুষ দেয়নি স্যার, কোনো আরএসও সদস্যদের দেই নেই আমি, বা এআরএনও সদস্য দেই নেই। বাট যখন আমি ওখান থেকে চলে আসি স্যার র্যাবে, তখন আমার কাছে প্রস্তাব আসে গোয়েন্দা সংস্থা থেকে, তুমি যেদেরকে ধ্বংস করছো এটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে, এদেরকে পুনর্গঠিত করতে হবে। এখন বলেন স্যার, দুইটা দর্শন ভিন্ন। আরএসও অ্যারাবিয়ান দর্শনে চলে, এআরএনও চলে এটা মডার্ন, শিক্ষিত এবং ওয়েল ম্যাচিউরড। এখন এটাকে কেমনি এখন ম্যানেজ করবো? আমি বললাম স্যার অস্ত্র তো আমাদের সিওডিতে আছে, আমার তো আমরা এটাকে আনসার্ভিসেবল করে আমরা দিয়ে দিতে পারি, আমি দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। কিন্তু গোয়েন্দা এটিএম আমিন রাজি হয়নি। আপনাদের একই সরকারের সময় দুই রকম সিদ্ধান্ত, আপনি বুঝেন স্যার দূরদর্শিতার লেভেলটা কোন জায়গায় গেছে। এটা কোন সরকার আমলে? এটা বিএনপি সরকারের সময় স্যার, 2004 সালে 3 সালে স্যার। ও 2003 সালে। ম্যাডাম কিছুই জানেন না, ম্যাডাম কিছুই জানেন না। এই ওস্তাদ সিটিআইবি এনারা এই সব কিছু খেলতেন। মানে খুব দুঃখজনক স্যার, দুঃখজনক, ওনাদেরও জ্ঞান নাই। যখন আমি শুনতে রাজি না হই, তখন আমাকে বলা হয় তো এই আরএসওকে ধ্বংস করে দেব আর্টিলারি, তুমি আর্টিলারি অফিসার, এয়ারক্রাফট দিয়ে। তো আমি মনে করলাম যে এই ভদ্রলোকের কোনো এয়ারক্রাফট সম্বন্ধে কোনো জ্ঞানও নাই, কোনদিন পাহাড়ও বিচরণ করেন নাই, পেট্রোলিং করেন নাই। কেন পাহাড়ে মানে আপনি বোম্বিং করে ধ্বংস করবেন, এটা পাগলামি কথাবার্তা, এই দর্শন রাখাই উনি বেকুবের মতো কথা বলতেছেন। আমি আর কোঅপারেট করে নেই স্যার। এখন যে বর্তমান সমস্যাটা স্যার, আমি তৃণমূলে কথা বলছি, যেহেতু স্যার আমি জানেন স্যার সিও ছিলাম, আমার সাথে খুবই ভালো সম্পর্ক। আমি কথা বলছি তৃণমূলে, আরএসও বা এরা কিন্তু বিশ্বাস করতেছে না ইউএন এর এই পদক্ষেপটা। তারা মনে করে, আমিও মনে করি, যে ত্রাণের নামে, ত্রাণের উসিলায় অস্ত্র দেওয়া হইতে পারে, বরণাস্ত্র দেওয়া হইতে পারে ওদেরকে মায়ানমার থেকে হটানোর জন্য। আকিবটা এখনো মায়ানমারের অধীনে, মায়ানমারটা নেওয়ার জন্য। সুতরাং এই জায়গাটায় ওদের একটা সমস্যা আছে। তারা বলে এই অস্ত্রটা পরবর্তীতে এই আরএসওর বিরুদ্ধে ব্যবহার হবে। এখন মূলত ওইদিকে ব্যবহার হলে পরে আমাদের দিকে ব্যবহার হবে। এই যুদ্ধের মধ্যে হয়েছে স্যার ব্যবহার, এদেরকে 20 জন মারা গেছে এদের, চীন এদের সহযোগিতা করাতে। এখন চীন অবশ্য সহযোগিতা করতেছে না।
এখন এই একটা সমস্যা, আমি গোয়েন্দাদেরকে হালকা অবগত করছি, ভাই এটা করো না, তোমাদের নিয়ন্ত্রণ থাকা দরকার আছে। কি মান যাচ্ছে ত্রাণের, দিস টু বি চেকড। আমি বস্তে তো দেখছি স্যার একই জিনিস ঘটছে, এই ত্রাণের উসিলায় অনেক কিছু চলে গেছে স্যার। একই সাথে আমাদের মাদকের বিষয়ে খুব কেয়ারফুল হইতে হবে স্যার। আমি এই ব্যাপারটা একটু ক্লারিফাই করি, যেটা কর্নেল হাসিনুর রহমান বলছেন, যারা ঠিক জিনিসটা সমস্যাটা বুঝতে পারছেন না, টু সিম্পলিফাই, এই যে রোহিঙ্গাদের যে কতগুলো মানে সশস্ত্র দল ছিল, যেগুলো বাংলাদেশ সরকার তাদের অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে তৈরি করেছিল জিয়াউর রহমানের আমলে, তাদেরকে পরে এসে এরশাদের সময় এবং খালেদা জিয়ার সময় তাদেরকে নিরস্ত করা হচ্ছে, তাদেরকে ধরপাকড় করার জন্য কর্নেল হাসিনুর রহমানকে প্রেসার দেওয়া হচ্ছে। কিন্তু যে পরিকল্পনা করা উচিত ছিল যে আরাকানকে নিয়ন্ত্রণে নিতে হবে, কিন্তু এখন জাতিসংঘের মহাসচিব চাইছেন বাংলাদেশের মাধ্যমে একটা করিডোর করতে আরাকানের সঙ্গে, যেটা কর্নেল হাসিনুর রহমান ঠিকই বলছেন যে এই সাহায্য সামগ্রী যাওয়ার নামে এখান থেকে অস্ত্র যাবে, আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে বার্মিজ সরকারের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরো শক্তিশালী করে গঠন করা হবে। উচিত ছিল আরাকান আর্মিকে আমাদের শত্রু মনে করা, কেননা আরাকান আর্মি রোহিঙ্গাদের উৎখাত করতে বদ্ধপরিকর, তারা রোহিঙ্গা শব্দটাও ব্যবহার করতে দেয় না। তো রোহিঙ্গাদের জন্য আরাকান আর্মি এবং মিয়ানমারের সরকার দুটোই শত্রু। সেখানে বাংলাদেশের উচিত ছিল তাদের নিজেদের স্বার্থেই এই আরাকানি এবং রোহিঙ্গাদেরকে নিয়ে এই অঞ্চলে কর্তৃত্ব গ্রহণ করা, দাবি করা। এটা দাবি পর্যন্ত করছে না বাংলাদেশ যে আরাকান আমাদের সম্পত্তি। সেখানেই দুর্ভাগ্যজনক ভাবে সেখানে আমরা টিকে এখনো সবাই মনে করছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন একটা সমস্যা, ওটা সমস্যা না। এটাই আমরা আজকে আলোচনায় বের করতে চাই। এটা কোনো সমস্যাই না, আমাদের 10 লাখ রোহিঙ্গা আছে, 10,000 ছেলে খালি পিটি করবে, লেফট রাইট করবে, সব সমস্যার সমাধান হবে। আর বড় সমস্যা হলো যেটা স্যার, আপনাকে বুঝতে হবে এই লোকগুলি, এই যে আমরা যেই কারণে রোহিঙ্গাগুলি আসলো স্যার, তখন দেখছেন কি ধরনের অমানবিক টর্চার করা হয়েছে রোহিঙ্গাদের উপরে। কারা করছে? মায়ানমার করে নাই কিন্তু স্যার, হয়তো ইশারা ছিল, বাট মূলত করছে আজকে আরাকান আর্মি যারা, এরা করছে স্যার। আমি বহুবার কথা বলছি, বুঝাইছি ওদেরকে, তোমরা মিলে একসাথে যুদ্ধ করো, তারপরে স্বাধীন হয়ে তোমাদের সব ঠিক করো। স্যার এদের সাথে সম্ভব না আপোষ করা, আমাদের মা বোনদের নির্যাতন নিপীড়ন সব করছে এই আরাকান আর্মির লোকেরা। সুতরাং একটা পার্থক্য মতপার্থ আছে স্যার। তবে আমি মনে করি স্যার, যেই সাহায্য যাক, ইট শুড বি চেকড বাই বাংলাদেশ আর্মি এন্ড দেন ইট শুড গো, নাহলে আরেকটা গৃহযুদ্ধ আমরা এখানে বাঁধবে। ইতিমধ্যে আমি আরো বলি স্যার, না বুঝে শুনে এই আরবদেরকে সরাই দেওয়া হচ্ছে সীমান্ত থেকে ওই করিডোর করার জন্য, এটা আরো ক্ষোভের সৃষ্টি হচ্ছে। জি, সামনে রাজনীতি আছে স্যার, অনেক অস্ত্র গোলাবারুদ এরা নিজেরা মানে নিজেদের অন্তর্ভুক্ত করছে আরএসও আরসা, বিকজ ওই আরাকান আর্মি এখন খাওয়ার পয়সা নাই, অস্ত্র বিক্রি করে দিচ্ছে, অ্যামুনিশন বিক্রি করে দিচ্ছে, এরা কিনতেছে। এদের হাত থেকে বেহাত হয়ে যাতে মহেশখালী বা চিটাগাঙে না ঢুকে আমাদের কেয়ারফুল হতে হবে স্যার এই জায়গাটা। আমি এটাই বলবো স্যার, এই আরাকানের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে আমেরিকা, চীন এবং ভারত। ভারতে ঠিক আমাদের দেখেন স্যার, আমাদের বাংলাদেশের ভিতরে পার্বত্য এলাকায় সীমান্ত সড়ক বানানো হয়েছে। একটা সড়ক হয়েছে স্যার পুয়ামরি পর্যন্ত, আলীকদম হয়ে পুয়ামরি, যেটা ঠিক পালাতয় নামে একটা শহর আছে স্যার, কালাদান নদীর পাশে, বড় শহর, উত্তর আরাকানে পড়লো, আমাদের ঠিক বান্দরবান অপোজিটে এটা স্যার। এই শহরটা হলো গিয়ে কালাদান নদীর উপর। এই শহরটায় যাতে অতি সহজে যাইতে পারে ইন্ডিয়ান আর্মি, এই রাস্তাটা করে এইভাবে। কেন যেতে পারে স্যার? ওই এলাকাটা নিয়ন্ত্রণ আছে স্যার কুকি চীনের। কুকি চীন সাথে ম্যানেজ করছে ইন্ডিয়ায় কুকি চীনকে অস্ত্র দিচ্ছে, গোলাবারুদ দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, যাতে এই রাস্তাটা সিকিউর থাকে এবং যাতে ইন্ডিয়ান আর্মি ওই পর্যন্ত যাইতে পারে, আমাদের সড়ক ব্যবহার করে, এরকম একটা স্কোপ হবে। তা আমরা আক্রান্ত হবো স্যার। বান্দাবনে দেখছেন কত নাটক হয়েছে স্যার, ব্যাংক লুট হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, তা আমরা ক্ষতিগ্রস্ত। দুই বাহিনী মিলে কমন ধ্বংস করব। আসলে কুকি চীন সৃষ্টি করছে ভারত নিজে। আমি স্যার মেইতিদের সাথে কথা বলছি পার্সোনালি, তারা বলছে স্যার আমাদের কোনো সমস্যা নাই, ওনারা সৃষ্টি করছেন যাতে আমরা মণিপুরটা নিয়ন্ত্রণ না নিতে পারি এবং এই কালাদান প্রজেক্টটাকে
মানে ইনসিওর করার জন্য। আর এটা তো স্যার আপনার মিজোরাম বর্ডার আর মণিপুর বর্ডারের মাঝখান দিয়ে রাস্তাটা হয় আর কি স্যার। ওই যেটা আপনি কালাদানের বলবেন যে ব্যাপারটা বলতে হবে, কালাদান নদী মাধ্যমে এই যে নদীটা ভারত তাদের যে নর্থ ইস্ট সেভেন সিস্টার যে বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগ করার জন্য তারা স্যার কালাদান দিয়ে রাস্তা করে বঙ্গোপসাগরে যাবে, ওই করিডোর তারা নিচ্ছে। এবং তাহলে আর তাদের ওই মানে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে হবে না, ওইটাই স্যার, তাদের। এটা হলো স্যার এটা হলো সহজ সমীকরণ। আপনি শত্রু বানালেন, পর ওই যুদ্ধের নামে স্যার আপনি যুদ্ধ করবেন। রাইট। শত্রু হলো শত্রু, সে বানাচ্ছে কাগজ কলমে বাংলাদেশের শত্রু কুকি চীন, আবার নিজেরাই অস্ত্র গোলাগুলো দিচ্ছে। আমরা যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে, অল্প কিছু ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং ভারত মিডিয়া দেখে কুকি চীনের সাথে মায়ানমার ইন্ডিয়া পারতেছে না, তো কমন এনিমি ধ্বংস করার জন্য আসো। এই যে রাস্তা করা হয়েছে সীমান্ত সড়ক ব্যবহার করে অতি অল্প সময় ওই পালাতোয়াতে যেতে পারে স্যার। তো পালাতোয়া যদি নিয়ন্ত্রণ নেওয়া যায়, এই কালাদান নদীর নিয়ন্ত্রণ নেওয়া যায়। তো এই খুব সে ভারত সর্বাত্মক চেষ্টা করছেন। এখানে যদি বৈরী রোহিঙ্গা থাকে সমস্যা, চীন দুই পক্ষকে সাপোর্ট করে, মায়ানমারকে সাপোর্ট করে, আরাকানকে সাপোর্ট করে। এই মুহূর্তে আরাকানকে সে সাপোর্ট করতেছে না স্যার। রাইট। আমরা চাচ্ছি যে সে এই সমস্যাটা সমাধান করুক, সে যা খুশি তাই করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমার কথা হলো এখানে অন্য বহিরাগত লোক এসে আমাদের ঝামেলা সৃষ্টি করে আমরা চাই না, এবং এখানে আরো মরণাস্ত্র সৃষ্টি হোক আমরা এটাও চাই না। তা আপনারা জানেন স্যার, মায়ানমারের কাছে এমন কিছু পারমাণবিক অস্ত্র আছে যা যদি আমাদের দিকে দেয় আমরা ক্ষতিগ্রস্ত হব। তো আমরা কেন খালি খালি স্যার ঝামেলা জড়াবো? আমরা আরাকান আর্মির এটা আপনি জানেন স্যার, এই আরাকান আর্মি বান্দরবনে থাকতো, বান্দরবনে যত লুটপাট হইতো স্যার, আপনার খেয়াল আছে কিনা, টিএনও কিডন্যাপ, ব্যাংক ম্যানেজার কিডন্যাপ, বহু কিডন্যাপ এই আরাকান আর্মিরই বাংলাদেশে করতো স্যার। আমরা চেষ্টা করতাম ভারসাম্য রক্ষা করার জন্য শান্তিবাহিনীর নামে প্রচার করতাম, বাট বান্দরবনের সকল অপকর্ম এই আরাকান আর্মি করতো। এটা মানুষ পর্যায়ের একটা জাতি না স্যার, এর সভ্য সমাজের না, এদের কোনো বুক পিট নাই, আপনাকে বোঝাইতে পারবো না এদের ক্যারেক্টার প্যাটার্নটা কিরকম। সুতরাং এরা এই অস্ত্রগুলি বিক্রি করতেছে। এখন আবার দেখবেন স্যার, এই রোহিঙ্গা আর যদি সরকার চাপ দেয় তখন কি হবে স্যার, ফিনান্সিয়াল সাপোর্টটা পাবে না, তখন বাঁচার জন্য এই রোহিঙ্গারও দেখবেন যে অস্ত্র বিক্রি করতেছে স্যার। সরকারকে ব্যালেন্স হইতে হবে, বুঝতে হবে তৃণমূলের সমস্যাটা কি, যে খাওয়া দাওয়া রাখতে হবে ওদের তারা অস্ত্র বিক্রি না করে, আমার আলটিমেটলি আমরা ক্ষতিগ্রস্ত হবে স্যার। আপনি কি মনে করি স্যার, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি মনে করেন না যে 47 সালে যখন পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের অংশ হলো, ওখানে কিন্তু ভারতীয় ফ্ল্যাগ উঠেছিল 14ই আগস্ট? আমাদের ছিল স্যার, আমাদের ছিল স্যার। হ্যাঁ, কিন্তু ভারত কোনোদিনও এটা মেনে নেয় নাই যে পার্বত্য চট্টগ্রাম তো মুসলিম মেজরিটি না, এটা পাকিস্তানে যাবে কেন। এবং পাকিস্তান আমলে তারা এখানে এমন কোন উস্কানিমূলক কাজে সাহস পায় নাই। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে এই যে তথাকথিত শান্তি বাহিনী ভারত সৃষ্টি করলো কি জন্য? পার্বত্য চট্টগ্রামকে একটা অস্থিতিশীল এলাকা বানিয়ে দেওয়া, এবং তাদের লং টার্ম প্ল্যান হচ্ছে ফেনী থেকে নিয়ে ওই ছোট্ট করিডোরটা কেটে চট্টগ্রাম, পুরো চট্টগ্রাম বিভাগটাকেই তারা বাংলাদেশ থেকে আলাদা করে দেবে, এবং চট্টগ্রাম বন্দরের সঙ্গে আসাম, মেঘালয়, মণিপুর সবগুলার সংযোগ করে দেবে, ত্রিপুরা থেকে শুরু করে। এইটা রুখতে হবে, এবং এই আরাকান আর্মি কিন্তু ভারত এবং মার্কিন মদত পুষ্ট। এইটা মনে রেখে আমাদের কাজ করতে হবে। যে গুটেরেস এসছে, সে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিফ নিয়ে এসছে, এখানে জাতিসংঘ এই ধরনের কথা বলাটা বেআইনি, আরাকান আর্মির সঙ্গে আমাদের কথা বলতে হবে। তো এই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভারতের চট্টগ্রাম বিভাগটাকে দখলে নেয়া। আর চীনের এই ধরনের কোনো পরিকল্পনা নাই। চীন আসতে চাচ্ছে আকিয়াব বা সেতুয়ে বন্দরে তার লিঙ্ক, চীনের সঙ্গে যেন এখানে লিঙ্ক হয়, যাতে ওই যে সাউথ ইস্ট এশিয়ায় ওই যে মালাক্কা স্ট্রেইট যেন তাদের ব্যবহার করতে না হয়, যেটা বিপদ সংকুল, সরু একটা স্ট্রেইটের ভিতর দিয়ে তাদের জাহাজ চালাতে হয়, ভারতও সেখানে বাধা দিতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স। ওইটা এড়ানোর জন্য বাংলাদেশের মাধ্যমে, আরাকানের মাধ্যমে চীন বঙ্গোপসাগরে আউটলেট চায়। এইটা আমরা যদি তাদেরকে লিজ দেই বা চীনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে পারি, একটা ট্রাস্টের ভিতরে নেওয়া যায়, তাহলে কিন্তু পুরো খেলাটা বদলে যায়। আপনি কি মনে করেন? স্যার আমাদের একমাত্র পথ হলো স্যার
যে এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য চীন হলো আমাদের একদম নিকটতম প্রতিবেশী, তারপর হলো পাকিস্তান স্যার। আপনাকে বুঝতে হবে স্যার, 71 সালের আগে একটা মাত্র গেরিলা ছিল ইন্ডিয়া 7 সিস্টারে, সেটা হলো মিজো গেরিলা। লাল লেঙ্গার আন্দোলনে মিজো গেরিলা ছিল, MNF। ভারত স্বাধীন হওয়ার আমাদের দেশটাকে মানে 16 ডিসেম্বর পরে জানুবান চলে যান চট্টগ্রামে তার ডিভিশন নিয়ে। এবং এই মিজো গেরিলা মূলত, মিজু শব্দটা অর্থ হলো গিয়ে আমরা স্বাধীনতাগামী, প্রায় 60টা জাতি মিলে হয় মিজু স্যার। বোম, পাঙ্খু, পাখের, লই, লুসাই, এরা সব হলো মিজু। এরা আমাদের দেশের মধ্যে একটা সীমান্ত আছে স্যার, আপনার যেটা আমাদের বলি মিজোরাম সীমান্ত এলাকায় এদের বসবাস অনেকের। এই মিজোরাম সীমান্তে যাতে এরা অবাধে যাতায়াত করতে না পারে, মিজোরাম সীমান্তে একটা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট বানানো হয় 29 এপ্রিল 72 সাল স্যার। যা আমাদের স্বাধীন হওয়ার 3 মাস পরেই, 4 মাস পরেই সে একটা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট বানায় স্যার। আপনারা যদি সার্চ দিলে গুগলে পাবেন স্যার। আচ্ছা, এই চাকমারা হলো বাংলাদেশের চাকমা স্যার। রাঙ্গনে পড়াশোনা ছেলে করান নিরুপম চাকমা, তাকে নিয়ে ওখানে সেটেল করে। উদ্দেশ্য হলো স্যার হিউম্যান ব্যারিয়ার দেওয়া, যাতে মিজোরা অবাধে বাংলাদেশে না আসতে পারে। এমন এদের নিরাপত্তা ব্যাপার আছে। এখন নিরাপত্তা ব্যাপার জন্য প্রথমে তারা শান্তি বাহিনী সৃষ্টি করে। এটা কিন্তু বঙ্গবন্ধু মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিব জীবিত থাকা অবস্থায়। এরপরে যখন উনি শেখ মুজিব মারা গেলেন, তখন পরিবেশটা একটু অন্যরকম হয়। এমন 84 সালের দিকে স্যার লালনগা এক পর্যায়ে বাধ্য হয় সারেন্ডার হইতে, এবং নতুন করে তখন পরিস্থিতিটা পাল্টে যায়। এখন ওই সময় সন্টু লারমা সহ 4 জন নেতা খাগড়াছড়িতে কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হন। ইতিমধ্যে 70 মানে শেখ মুজিব মারা যাওয়ার পরই ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ নেওয়া শেষ ভারতে, মিলিটারি একাডেমিতে, অস্ত্র গোলাবারু সব ভারত দেয় স্যার। আমাদের প্রায় 30,000 বাঙালি সেনাবাহিনী, পুলিশ, আর্মি আমরা মারা যাই স্যার। একটা রাজনৈতিক নেতা কোনো প্রতিবাদ করে নাই। 30,000 বাঙালি সেনাবাহিনী, আর্মি অফিসার বহু স্যার, কেউ স্বীকৃতিও দেয়নি। এমনকি স্যার কোনো মিডিয়াতে এগুলি প্রচারও করা হয় নাই ভারতের ভয়ে। আমি নিজে 14 বার ম্যালেরিয়া সাফারার স্যার। এখন আমরা নিচ্ছি স্যার এটা প্রশিক্ষণ হিসাবে, আমরা ট্রেনিং হিসাবে গ্রহণ করছি আমরা। বড় কথা হলো স্যার, আপনার বুঝতে হবে স্বাধীনতা পর থেকে ভারত আমাদেরকে আঁকড়ে রাখছে, অক্টোপাসের মতো আটকে রাখছে, একের পর এক সমস্যা সৃষ্টি করছে। আরাকানটা কি? আরাকানে আমাদের লাভ কি? এই প্রাকৃতিক সম্পদ আমাদের কাজে লাগবে। সুতরাং আমাকে স্যার আপনারা দেখেন স্যার, এই আরাকানের অংশ একটা জায়গায় রাখাইন পটুয়াখালীর দিকে বহু আগে থেকে স্যার, এরাও কিন্তু এই দলের সাথে যুক্ত স্যার, যুদ্ধ করতেছে। আরাকান আর্মি 30% লোক কিন্তু বাংলাদেশের স্যার, বান্দরবান এলাকা, ওই পটুয়াখালী এলাকা, ওরা ওখানে যুদ্ধ করতেছে। তা এদের সাথে আমরা মানে করতে বলতেছে, আমরা বৃহত্তর স্বার্থে হয়তো করতে পারি, বাট আমরা উচিত একটা সুযোগ আমরা তাদেরকে চীনের মাধ্যমে হোক, যেটা আপনি বলছেন এটা অনেক মানে উঁচু আকাঙ্ক্ষা, আল্লাহ কবুল করুক। বাট রোহিঙ্গারা চায়, আমি বলবো রোহিঙ্গারা চায়, রোহিঙ্গাদের অনেক জনমত আছে, এদের সৃষ্টি করতে হবে স্যার। যে এলাকা মক্কা, ওদের কাছে মেসেজটা দেওয়া দরকার, আমরা এখানে অন্তর্ভুক্ত হতে চাই। এবং এটা একটা ভালো কথা বলছেন স্যার, আমাদের প্রচার করা উচিত এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। এই বার্গেনিং পয়েন্টে স্যার আরাকান আর্মির সাথে করতে হবে, কি করা যাবে স্যার? আমেরিকা আছে এখানে, বার্গেনিং পয়েন্টে RSO-কে রাখতে হবে স্যার, তাদের রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে সকল কর্মকাণ্ডের মধ্যে। তাহলে যে না রাখি স্যার, ভবিষ্যতে আমরা RSO নিয়ে কথা নিয়ে রোহিঙ্গা নিয়ে কথা বলতে পারবো না। একটু RSO কি জিনিস একটু এক্সপ্লেইন করে দেন, অনেকেই জানে স্যার। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন স্যার, এটা সশস্ত্র একটা দল, অনেক পুরানো অর্গানাইজেশন। এরা অনেক দিন যাবৎ এই দেশের সাথে আমাদের সেনাবাহিনীকে সাহায্য করে, তথ্য দিয়ে আমাদের সাথে আশেপাশে থাকে। বাট আমরা বেইমানের মতো মাঝে ভুল ত্রুটি করে ফেলি স্যার। তো আমার মনে হয় এরা আমাদের 71 সালে যেভাবে স্যার মুক্তিযুদ্ধ আমাদের কাজে লাগাইছিল, মানে ইন্ডিয়ান আর্মি কাজটা করে দিয়েছি আমরা মুক্তিযুদ্ধ হিসাবে, এরা আমাদের আইজ এন্ড ইয়ার্স, যেটা দিয়ে আমরা আগামীতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো স্যার। ওদের সংখ্যা কন্ডিশনে স্যার কত, হাউ লার্জ ইজ দ্য গ্রুপ? স্যার এদের একটা প্রধান প্রাইমারি কাজ ছিল, যেটা আমি বলতাম, তোমরা নিজেরা সৈন্য সংখ্যা বাড়াইও না, নিরাপত্তার জন্য যেটু দরকার রাখো, সচারেক পাশে রাখো, কিন্তু সবাইকে প্রশিক্ষণ দাও। রাউন্ড দ্য ইয়ার এরা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছ স্যার, অল রোহিঙ্গারা। ম্যাক্সিমাম রোহিঙ্গা ট্রেন করা, ট্রেন করাই তো হবে না স্যার, ম্যাক্সিমাম রোহিঙ্গায় ট্রেন করা,
এরা করাইছে, এবং এটা কোনো সমস্যাই না। জাস্ট দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুক স্যার সরকার, সমস্যা সমাধান হবে। রোহিঙ্গা সমস্যা কোনো সমস্যাই না। সমস্যা হলো ইউএনএইচসিআর, এরাই বলে তোমরা যাইও না নিশ্চিত না হয়ে। আর একটা টার্মস কন্ডিশন দিতে হবে স্যার, এই আরএস যদি আমাদের রোহিঙ্গা যদি ওই দেশে যায়, যে যে এলাকা থেকে তাদেরকে প্রত্যাগমন করা হয়েছিল সেই এলাকাতেই রাখতে হবে স্যার, কারণ ভোটের ব্যাপার আছে পরবর্তীতে স্যার, সমস্যা বাঁধাবে, ভোটের রাজনীতি হবে স্যার, সুতরাং ওইভাবে তাদেরকে প্রেস করতে হবে স্যার। তো আপনাকে আমি একটা শেষ প্রশ্ন করি, এক ভদ্রলোক এখানে প্রশ্ন করেছেন, পাকিস্তান কি এই ব্যাপারে কোনো ভূমিকা পালন করতে পারে কিনা, পাকিস্তান, চীন, বাংলাদেশ মিলে? পাকিস্তান পারবে, সৌদি আরব পারবে, আমাদের চেতনা পরিবর্তন করতে হবে। আমরা যদি চেতনা ঠিক রাখি স্যার, ভারত আমাদেরকে স্যার নতজানু হয়ে এক কথা বলবে, আমাদের চেতনার মধ্যে নাই। মিজোরাম উত্তপ্ত খুবই সহজ, তারা মানে তারা তো নির্যাতিত, নিপীড়িত, মণিপুর সব। আমাদের একটু দর্শনটা পরিবর্তন করি স্যার, 7 সিস্টার না স্যার, ওটা 9 সিস্টার হয়ে যাবে স্যার, কারণ তারা সবাই তো ক্ষতিগ্রস্ত। আপনি দেখেন স্যার, পাকিস্তান আমাদের শোষণ করছে, শাসন করছে, কিন্তু আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, যেটা আমার বাঙালি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আমাদের ইপিআর ছিল, কিন্তু আজকে বিএসএফ দেখেন স্যার, ভিনদেশি লোক। ওখানে যদি ওদের যদি বিএসএফ বাঙালি হইতো, বর্ডারে কিলিংটা হইতো না। আমরা একই জাতের তো স্যার। তো দিল্লি চায় না এখানে বাঙালি বিএসএফ থাকুক, আর এই বাঙালি পশ্চিমবঙ্গের লোকেরা বোঝে না তারা যে কতটা ক্ষতিগ্রস্ত, তাদের অনেক চাকরি সুবিধা হইতো, তারা আরো ভালো থাকতো, কমফোর্টেবল থাকতো যদি তাদের নিজস্ব বিএসএফ বাঙালি থাকতো। আর একইভাবে স্যার ওদের যদি বেঙ্গল রেজিমেন্ট থাকতো কোনো সমস্যা থাকার কথা না। যদি নাগা রেজিমেন্ট থাকতে পারে, অল্প নাগা, বিহার রেজিমেন্ট থাকতে পারে স্যার, মারাঠা রেজিমেন্ট থাকতে পারে, কেন বেঙ্গল রেজিমেন্ট পশ্চিমবঙ্গে থাকবে না স্যার? এই যে তাদের অক্ষমতা বা তারা যে একটা সাফারিংস আছে, এটাও পশ্চিমবঙ্গের লোক বোঝে না। খালি খালি কলকাতার নিউজ টিভি উল্টাপাল্টা প্রোপাগান্ডা করে, দিল্লি, এটা তাদের করা উচিত আমাদের বিরুদ্ধে। তো আমি আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। তবে এখন ভারতের এই যে 7 সিস্টার্স, একমাত্র ত্রিপুরা আর আসাম হিন্দু মেজরিটি, আর বাদ বাকি সবগুলোই খ্রিস্টান মেজরিটি, এবং অনেকগুলো তো 100% খ্রিস্টান, যেমন নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরেও বিরাট সংখ্যক খ্রিস্টান। তো ওখানে অলরেডি একটা সেপারেটিস্ট আন্দোলন হচ্ছে, এবং ভারতের অন্য জায়গাগুলোতেও এই যে মার্কসিস্ট মাওবাদীরা ছত্তিশগড় থেকে শুরু করে একেবারে ভারতের দক্ষিণ পর্যন্ত, তামিলনাড়ু পর্যন্ত পুরো অশান্ত একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছে। এইভাবে শুধুমাত্র দিল্লি আর উত্তরপ্রদেশ আর বিহার নিয়ে তারা সারা ভারত শাসন করবে, এটা সম্ভবপর হবে না। ভারত একদিন ভাঙবেই। যেমন ভারতের যে দক্ষিণের স্টেটসগুলো, তারা এখন প্রশ্ন করছে যে আমরা ওদের চাইতে পয়সা অর্জন করি বেশি, তারা খাচ্ছে দিল্লি, আগ্রা, উত্তরপ্রদেশ এবং বিহার, যেগুলো গরিব। তো গরিবরা আমাদের উপরে টিকে আছে, আমরা কেন তাদের সাবসিডাইজ করব? ভারতের দক্ষিণের অঞ্চলগুলোও কিন্তু একসময় বিচ্ছিন্ন হওয়ার জন্য চেষ্টা করছে এবং করবে। সুতরাং ভারত বাংলাদেশে যেটা করছে, আমাদের অনেকেই যারা অনুষ্ঠান দেখছেন তারা মনে করেন ভারত একটা সুপার পাওয়ার, তার সঙ্গে দাঁড়ানো যাবে না। মনে রাখবেন 71 সালে পাকিস্তান আর্মির এখানে 3 থেকে 4 ডিভিশন সৈন্য ছিল, তারা মুক্তিযোদ্ধার সঙ্গে যুদ্ধ করেছে, আবার ভারতীয়দের সঙ্গে যুদ্ধ করেছে। এখন আমাদের 10 ডিভিশন সোলজার আছে, আমাদের নেভি আগের চেয়ে বড়, এয়ারফোর্স আগের চাইতে বড়, বিজিবি আগের চাইতে অনেক বড়। এগুলো নিয়ে যদি আমরা একটু মাথা উঁচু করে দাঁড়াই, তাহলে পার্বত্য চট্টগ্রাম সহ সমস্ত বাংলাদেশকে আমরা ভারতের এই অগ্নিদৃষ্টি থেকে রক্ষা করতে পারি। কিন্তু আমরা নিজেরাই তো বুঝি না যে আরাকান আমাদের সম্পত্তি। এইটা যতদিন আমরা নিজেরা বুঝবো না, ততদিন পর্যন্ত এই এলাকায় আমাদের কোনো আধিপত্য দূরের কথা, আমাদের নিজেদেরই টিকে থাকা মুশকিল হয়ে যাবে। তা আপনি শেষ মন্তব্য আপনার কাছে জানতে চাই, বলেন। আমি বলতে চাচ্ছি স্যার, ভারতের সাথে একটা চীনের একটা যুদ্ধ হয় 1962। এই যুদ্ধে ভারত যে অবস্থা করছে স্যার চীন সীমান্তে, তখন আমাদের এই যে চট্টগ্রামের যে কাপ্তাই ড্যাম হওয়াতে অনেক উদ্বস্ত ছিল স্যার মাইনি এলাকায়, অ্যারাউন্ড কারো কারোর মধ্যে 60,000, কারো কারোর মধ্যে 40,000 এই চাকপাটাকে নিয়ে ওই অরণ্যাঞ্চলে পুনর্বাসন করে, এটা ব্যালেন্স করার জন্য। ওই লোকগুলি নাক বোচা এবং চীনের সম্প্রদায়ের কাছাকাছি স্যার এলাকা,
সুতরাং এলাকার লোকজন হলো চীন চীন আগ্রহী। আপনি এখন ওইটাকে কাভার আপ করে আমাদের এলাকার লোকজন নিয়ে যায় স্যার। একইভাবে স্যার এই আপনি স্যার প্রীতি গ্রুপ লালমা গ্রুপ মারামারি হচ্ছিল, প্রীতি গ্রুপের অধিকাংশ লোকই স্যার সেটেল হয় ত্রিপুরাতে, কলকাতাতে স্যার। তো ভারতকে ভয় পাওয়ার কিছু নাই স্যার। ভারত 71 সালে স্বাধীন করে, তখন তার 7 সিস্টারের সমস্যা ছিল একটা মিজো ন্যাশনাল ফ্রন্ট, একটা গেরিলা। এখন স্যার ভারত আমাদের দেখলো এই 7 সিস্টার লোকরা যে 9 মাসে একটা দেশ স্বাধীন হতে পারে, আমরা কেন পারবো না? তো সব স্যার এই সাইড এফেক্ট স্যার, সব রাজ্যগুলোর মধ্যে স্যার এই অস্ত্র ঝঞ্ঝানি। তা আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে স্যার, এই এলাকাগুলি খুব মাদক উৎপাদন করে স্যার। এই জিনিসটা কেয়ারফুল থেকে এবং অস্ত্র এই দুইটা কেয়ারফুল থেকে আমাদের সকল চুক্তি সকল কিছু করা উচিত স্যার। আমি বৃহত্তর সাথে দৃষ্টিভঙ্গি আমি 100 বছর পরে দেখব, এই ভীষণটা আমার রাজনীতিবিদদের মধ্যে নাই স্যার। 100 বছর পর আমি কেমন দেখতে চাই বাংলাদেশকে, এটা যদি না চিন্তা করে স্যার লোকজন, আমরা বিপদে পড়বো। আমাদের বিশাল অ্যাসেট এই যে নদী পথ সমুদ্র পথ, আমরা বহুভাবে কাজে লাগাতে পারি। আমরা স্যার জমি নিয়ে মারামারি করি, কিন্তু এই যে নদীটাকে আমি কাজে লাগাই না কেন স্যার? শুধু মাছ চাষ করি। আপনি দেখছেন স্যার বিদেশে কত সুন্দর মাছ সমুদ্রে করতেছে, আমি নদীর মধ্যে মাছ চাষ করে এক্সপোর্ট করতে পারি, আমি নিজেরা ডোমেস্টিক সমস্যা আমরা এক্সপোর্ট করতে পারি। আমি খালি জমি নিয়ে ব্যস্ত মারামারি। আমি তো মনে জমির চেয়ে তো নদী আরো বেশি মানে ফসল দেয়, মানে ফসল বেশি দেয়, মানে লাভজনক নদী বেশি। দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করা দরকার স্যার। আমি বলবো স্যার, আপনি অনেকগুলো বিষয়ে আলোচনা করেছেন এবং আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। তো সর্বশেষে যে কথাটা আমাদের বলতে হবে যে ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারত চীন এবং পাকিস্তান সীমান্ত থেকে সৈন্য উড্র করে নিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করতে পারবে না। সুতরাং ভারত 71 সালে তাদের যে অবস্থা ছিল, চীনের সঙ্গে বা পাকিস্তান সীমান্তে তার অত সৈন্য রাখতে হতো না, তাতেই ভারতকে নাজেহাল হতে হয়েছিল পাকিস্তান আর্মিকে পরাজিত করতে। ওদের 7 থেকে 8 ডিভিশন রেগুলার আর্মি তারা। একটু বলি স্যার, শুধু কাদের সিদ্দিকী ভারতকে বিজয় করাই দিয়েছে স্যার। পিছনে প্যারাড্রপ হয়, কাদের সিদ্দিকী সবাইকে নিয়ে চলে আসে সাভারে স্যার। কাদের সিদ্দিকী না থাকতো স্যার, ভারতের অনেক অনেক রক্তক্ষরণ হতো স্যার, এত সহজ হতো না স্যার। আর পাকিস্তানের ভুল, পাকিস্তান যদি শেখ মুজিবুর রহমানকে ছেড়ে দিতেন প্রধানমন্ত্রী করে সেলেক্টর দিয়ে, যুদ্ধ অন্যরকম ইতিহাস হতো স্যার। আমি মনে করি আমরা দক্ষ জাতি, আমাদের অনেক ইতিহাস আছে স্যার, আমরা শহীদদের মর্যাদা পাই দেনে বিধায় স্যার আজকে আমাদের এতদিন লাগছে আমাদের স্যার নতুন করে স্বাধীন হইতে স্যার। আমরা নতুন করে শহীদ মানে আরাকান আমাদের অংশ হবে। এবং এই বাংলাদেশ কিন্তু মোগল আমলে পুরো ভারতের সবচাইতে সমৃদ্ধিশালী এলাকা ছিল। ভারত ছিল পৃথিবীর সবচাইতে ধনী দেশ এই জাহাঙ্গীরের সময়, শাহজাহানের সময়, আওরঙ্গজেবের সময়। আর বাংলা ছিল তার সবচাইতে সমৃদ্ধ প্রদেশ। সুতরাং আমাদের পটেনশিয়াল আছে, আমরা জাগবো, আমরা উঠবো। আমাদের সমস্যাটা যে আমরা নিজেদের ইতিহাসই জানি না। আরাকান যে আরাকান পেলে কি পরিমাণ সম্পদ যে আমাদের আসবে। আরাকানের লোক সংখ্যা খুব কম, অনেক জমি, মানে ধানের ওটা গ্র্যানারি, মানে ধানের কারখানা, তারপরে মিনারেল রিসোর্স আছে। তারপর চীনকে যদি আমরা সিতুয়ে বন্দর, আকিয়া বন্দর দেই, চীনের কাছ থেকে আমরা পয়সা কড়ি পাবো এবং এতে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে। এই জন্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আমাদের রক্ষা করতেই হবে। এবং এখানে যত রকম ষড়যন্ত্র ভারত করছে, ভারতের এজেন্টদের দ্বারা, ভারতপন্থী সামরিক বা পুলিশ বাহিনী বা গোয়েন্দাদের দিয়ে, সেটা প্রতিহত করতে হবে। আমাদের সচেতন থাকতে হবে, রোহিঙ্গা প্রত্যাবর্তন মূল সমস্যা না, আরাকান দখল করা আমাদের প্রধান উদ্দেশ্য এবং সমস্যা। তো সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং কর্নেল হাসিনুর রহমানকে আমি অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি ভবিষ্যতে কর্নেল হাসিনুর রহমান আমাদের সামনে আবার আসবেন। তার জ্ঞান গর্ভ, স্ট্র্যাটেজিক নলেজ, এগুলো আমি মনে করি সরকারেরও ব্যবহার করা উচিত কর্নেল হাসিনুর রহমানের এই এক্সপার্টিজ। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের বিপ্লব যেন চিরস্থায়ী হয়। আমি আবার বলছি, ইনকলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।
ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আরাকানের ব্যাপারে আপনার শেষ বক্তব্যটা কি? আপনি কি মনে করেন আরাকান বাংলাদেশের ব্যাপারে? বাংলাদেশ নিজেই তো উৎসাহী না, তারা জানেও না কিভাবে জনগণকে জানানো যায় যে আরাকান আমাদের হারানো অঞ্চল, আমাদের কাছ থেকে তারা ছিনিয়ে নিয়েছে 1784 সালে। সেনাবাহিনী কি মনে করে? স্যার সেনাবাহিনী তো ইতিহাসই জানে না। সেনাবাহিনী এতদিন কি জানছে স্যার? বিরোধী দলের অবস্থা কি, কেমনে আটকানো যাবে, তালা মারা যাবে, কারে কোন মামলায় দেওয়া যাবে স্যার, কাকে গুম করা যাবে, এটি হলো সমস্যা স্যার। সেনাবাহিনীকে ইতিহাস পড়তে হবে স্যার, আমাদের ঐতিহ্য সব ইতিহাস পড়তে হবে, দেশভাগের আগের থেকে সম্পূর্ণ ইতিহাস জানতে হবে, এটা সাবজেক্ট অন্তর্ভুক্ত করতে হবে সেনাবাহিনীর মধ্যে। আরাকানটা কি, আরাকানে আমাদের লাভ কি, এই প্রাকৃতিক সম্পদ আমাদের কাজে লাগবে। সুতরাং আমাকে স্যার আপনারা দেখেন স্যার, এই আরাকানের অংশ একটা থাকে রাখাইন পটুয়াখালীর দিকে বহু আগে থেকে স্যার, এরাও কিন্তু এই দলের সাথে যুক্ত স্যার, যুদ্ধ করতেছে। আরাকান আর্মি 30% লোক কিন্তু বাংলাদেশের স্যার, বান্দরবান এলাকা, ওই পটুয়াখালী এলাকা, ওরা ওখানে যুদ্ধ করতেছে। তা এদের সাথে আমরা মানে করতে বলতেছে, আমরা বৃহত্তর স্বার্থে হয়তো করতে পারি, বাট আমরা উচিত একটা সুযোগ আমরা তাদেরকে চীনের মাধ্যমে হোক, যেটা আপনি বলছেন এটা অনেক মানে উঁচু আকাঙ্ক্ষা, আল্লাহ কবুল করুক, বাট রোহিঙ্গারা চায়, আমি বলবো রোহিঙ্গারা চায়, রোহিঙ্গাদের অনেক জনমত আছে, এদের সৃষ্টি করতে হবে স্যার। যে এলাকা মক্কা, ওদের কাছে মেসেজটা দেওয়া দরকার, আমরা এখানে অন্তর্ভুক্ত হতে চাই। এবং এটা একটা ভালো কথা বলছেন স্যার, আমাদের প্রচার করা উচিত এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। মানে এই বার্গেনিং পয়েন্টে স্যার আরাকান আর্মির সাথে করতে হবে, কি করা যাবে স্যার, আমেরিকা আছে এখানে, বার্গেনিং পয়েন্টে আরএসওকে রাখতে হবে স্যার, তাদের রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে সকল কর্মকাণ্ডের মধ্যে। তাহলে যে না রাখি স্যার, ভবিষ্যতে আমরা আরএসও নিয়ে কথা নিয়ে রোহিঙ্গা নিয়ে কথা বলতে পারবো না। একটু আরএসও কি জিনিস একটু এক্সপ্লেইন করে দেন, অনেকেই জানেন। স্যার রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশন স্যার, এটা সশস্ত্র একটা দল, অনেক পুরানো অর্গানাইজেশন, এরা অনেক দিন যাবৎ এই দেশের সাথে আমাদের সেনাবাহিনীকে সাহায্য করে, তথ্য দিয়ে আমাদের সাথে আশেপাশে থাকে, বাট আমরা বেইমানের মতো আমাদের ভুল ত্রুটি করে ফেলি স্যার। তো আমার মনে হয় এরা আমাদের 71 সালে যেভাবে স্যার মুক্তিযুদ্ধ আমাদের কাজে লাগাইছিল, মানে ইন্ডিয়ান আর্মি কাজটা করে দিয়েছি আমরা মুক্তিযুদ্ধ হিসাবে, এরা আমাদের আইজ এন্ড ইয়ার্স, যেটা দিয়ে আমরা আগামীতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো স্যার। ওদের সংখ্যা কন্ডিশনে স্যার কত, হাউ লার্জ ইজ দ্য গ্রুপ? স্যার এদের একটা প্রধান প্রাইমারি কাজ ছিল, যেটা আমি বলতাম, তোমরা নিজেরা সৈন্য সংখ্যা বাড়াইও না, নিরাপত্তার জন্য যেটু দরকার রাখো, চারেক পাঁচে রাখো, কিন্তু সবাইকে প্রশিক্ষণ দাও। রাউন্ড দ্য ইয়ার এরা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে স্যার, অল রোহিঙ্গারা, ম্যাক্সিমাম রোহিঙ্গা ট্রেন করা, ট্রেন করাইতে হবে না স্যার, ম্যাক্সিমাম রোহিঙ্গায় ট্রেন করা, এরা করাইছে। এবং এটা কোনো সমস্যাই না, যার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুক স্যার সরকার, সমস্যার সমাধান হবে। রোহিঙ্গা সমস্যা কোনো সমস্যাই না, সমস্যা হলো ইউএনএইচসিআর, এরাই বলে তোমরা যাইও না নিশ্চিত না হয়ে। আর একটা টার্মস কন্ডিশন দিতে হবে স্যার, এই আরএসও যদি আমাদের রোহিঙ্গা যদি ওই দেশে যায়, যে এলাকা থেকে তাদেরকে প্রত্যাগমন করা হয়েছিল সেই এলাকাতে রাখতে হবে স্যার, কারণ ভোটের ব্যাপার আছে পরবর্তীতে স্যার, সমস্যা বাঁধাবে, ভোটের রাজনীতি হবে স্যার, সুতরাং ওইভাবে তাদেরকে প্রেস করতে হবে স্যার। তো আপনাকে আমি একটা শেষ প্রশ্ন করি, এক ভদ্রলোক এখানে প্রশ্ন করেছেন, পাকিস্তান কি এই ব্যাপারে কোনো ভূমিকা পালন করতে পারে কিনা? পাকিস্তান, চীন, বাংলাদেশ মিলে। পাকিস্তান পারবে, সৌদি আরব পারবে, আমাদের চেতনা পরিবর্তন করতে হবে। আমরা যদি চেতনা ঠিক রাখি স্যার, ভারত আমাদেরকে স্যার নতজানু হয়ে এক কথা বলবে। আমরা নিজেরাই তো বুঝি না যে আরাকান আমাদের সম্পত্তি, এইটা যতদিন আমরা নিজেরা বুঝবো না ততদিন পর্যন্ত এই এলাকায় আমাদের কোনো আধিপত্য দূরের কথা, আমাদের নিজেদেরই টিকে থাকা মুশকিল হয়ে যাবে। মানে আরাকান আমাদের অংশ হবে, এবং এই বাংলাদেশ কিন্তু মোগল আমলে পুরো ভারতের সবচাইতে সমৃদ্ধিশালী এলাকা ছিল। আমাদের সমস্যাটা যে আমরা নিজেদের ইতিহাসই জানি না। আরাকান যে আমাদের, আরাকান পেলে কি পরিমাণ সম্পদ যে আমাদের আসবে। আরাকানের লোক সংখ্যা খুব কম, অনেক জমি, মানে ধানের ওটা গ্র্যানারি, মানে ধানের কারখানা, তারপরে মিনারেল রিসোর্স আছে। তারপর চীনকে যদি আমরা সিতুয়ে বন্দর, আকিয়া বন্দর দেই, চীনের কাছ থেকে আমরা পয়সা করি পাবো, এবং এতে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে। এই জন্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আমাদের রক্ষা করতেই হবে,
এবং এখানে যত রকম ষড়যন্ত্র ভারত করছে, ভারতের এজেন্টদের দ্বারা, ভারতপন্থী সামরিক বা পুলিশ বাহিনী বা গোয়েন্দাদের দিয়ে সেটা প্রতিহত করতে হবে। আমাদের সচেতন থাকতে হবে, রোহিঙ্গা প্রত্যাবর্তন মূল সমস্যা না, আরাকান দখল করা আমাদের প্রধান উদ্দেশ্য এবং সমস্যা। তো সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে এবং কর্নেল হাসিনুর রহমানকে আমি অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি ভবিষ্যতে কর্নেল হাসিনুর রহমান আমাদের সামনে আবার আসবেন, তার জ্ঞান গর্ভ, স্ট্র্যাটেজিক নলেজ, এগুলো আমি মনে করি সরকারেরও ব্যবহার করা উচিত কর্নেল হাসিনুর রহমানের এই এক্সপার্টিজ। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের বিপ্লব যেন চিরস্থায়ী হয়। আমি আবার বলছি, ইনকলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।